তার পিতা শ্যামল ভট্টাচার্য, তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে আমি সেটা বলতে চাই না, বিলো দ্য বেল্ট, সব বিষয়ে তাকে মাথা কামাতে হবে কেন? মানে আমি তো তাজ্জব হয়ে যাই, এরকম একটা লোক দেশের বাইরে বসে প্রতিদিন মানে যাকে তাকে যা তা ইচ্ছা তাই গালিগালাজ করছে, ট্যাগিং এ তিনি ওস্তাদ, রীতিমতো ব্ল্যাকমেইল করছেন, তারপরে একেবারে অসংস্কৃত ভাষায় মানুষকে কটাক্ষ করছেন। বগুড়ার ভাষা ভালো, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু জিনিসটা হচ্ছে তিনি সবসময় আঞ্চলিক ভাষায় ট্যাগিং এর চেষ্টা করছেন। শ্রীমান পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে তিনি যেহেতু আপনার বিনম্র কণ্ঠে কথা বলেছেন, এটা তার ভালো লাগেনি। তিনি পরিষ্কার করে বলেছেন যে সালাউদ্দিন সাহেব সুর নরম করেছেন অনেকটা বাটে পড়ে, ভাবটা এরকম। আনফর্চুনেট, আপনি যদি শিষ্টাচার মেনটেন করেন এবং সেটাও যদি সমালোচনার লক্ষ্যবস্তু হয়, তাও ওই 7 সমুদ্র নদীর পারে যেখানে মানুষ সুসভ্য আচরণ আশা করে। প্যারিস হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইউরোপ। সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন, এটা শ্রুতিকটু, রুচি বিগর্হিত, সেটাও বলতে হবে। এবং তিনি খেয়াল করে দেখেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সক্রিয় দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের রিজভী ভাই, তিনি একেবারে গুহায় বসে থাকা আপনার সদর দপ্তর বিএনপির, সেটি আগলে রেখেছিলেন একেবারে বুক দিয়ে, তাকে কটাক্ষ করেছেন তিনি। তিনি আমি ভিডিওটা দেখতে পারিনি, শুনতে পারিনি, আপনি যদি একটু তিনি কটাক্ষ করেছেন আপনার সালাউদ্দিন মহোদয়কে, এবং সর্বোপরি আপনার বরকতুল্লাহ ভুলু, যিনি বিএনপির ভাইস চেয়ারপারসন, তাকে যা তা ভাষায় আক্রমণ করেছেন, মানে যেটি কর্তব্য নয়। এখন ধরুন নাকি মর্মবেদনা থাকতে পারে, তিনি এক ধরনের নির্বাসিত, স্বেচ্ছা নির্বাসনে আছেন, তাকে দেশে আসতে মানা করেছে, কিন্তু তিনি সেখানে আবার সমব্যথী হিসেবে নিজেকে প্রকাশ করছেন। প্রফেসর ইউনুস ভেড়াকে যখন বিয়ে করেন, তখন অর্থোডক্স, রাশিয়ান অর্থোডক্স চার্চের যে ট্র্যাডিশন, সেই অনুসারে আপনার মোহাম্মদ শব্দটি বাদ দিয়ে, যেহেতু এটা বিবলিক্যাল নাম নয়, ইউনুস বিবলিক্যাল নাম, আপনি ওল্ড টেস্টামেন্টে এই নামের উল্লেখ পেতে পারেন, এবং খ্রিস্টান যে অ্যান্থিয়ন, সেখানে এর একটা স্বীকৃতি আছে। তো সেই জন্য ভেড়ার যে কন্ডিশন ছিল যে তাকে অর্থোডক্স খ্রিস্টান হয়ে, ধর্মান্তরিত হয়ে ভেড়ার প্রাণী গ্রহণ করতে হবে, এবং প্রফেসর ইউনুসের এছাড়া কোনো গত্যন্তর ছিল না, তিনি তা গ্রহণ করেছেন। এখন সেই কারণে পিনাকি ভট্টাচার্য সমবেদনা মর্মে অনুভব করেন, কারণ তিনি নিজে মুসলিম কন্যা বিয়ে করেছেন, একজন ডাক্তারকে বিয়ে করেছেন, তিনি নিজেও পেশায় ডাক্তার, এবং আমরা পরিষ্কার না, তিনিও জনসম্মুখে কখনো বিষয়টা স্পষ্ট করেননি তিনি ধর্মান্তরিত হয়েছেন কিনা। কারণ শরিয়াত বা যে ইসলামী ট্র্যাডিশন, সেই অনুসারে একজন মুসলিম নারী আপনার শুধুমাত্র একজন মুসলিমকে বিয়ে করতে পারেন, অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করতে পারেন না। এখন একজন মুসলমান পুরুষ, পিপল অফ দ্য বুক, অর্থাৎ একজন খ্রিস্টান এবং একজন ইহুদি নারীকে বিয়ে করতে পারেন, এবং সেখানেও শর্ত আছে, সেই নারী গর্ভে যে সন্তানরা আসবেন, ভূমিষ্ঠ হবেন, তাদের অবশ্যই মুসলমান হতে হবে, খেয়াল করেন। আর আপনার নিজে ধর্মান্তরিত হয়ে ইহুদি বা খ্রিস্টান হলে আপনি ধর্মের বাইরে চলে গেলেন, ধর্মের ফোল্ডে থাকলেন না। আর সেখানে আপনি যখন একজন সনাতন ধর্মী মানুষ হয়ে, আবার তার উপরে ব্রাহ্মণ,
যেহেতু ভট্টাচার্য বা ভট্টাচার্যা একটি রাজশাহী ব্রাহ্মণের টাইটেল, তিনি নিজে কিন্তু বারেন্দ্র ভূমির লোক, অর্থাৎ বগুড়ায় তার বাড়ি। তার পিতা শ্যামল ভট্টাচার্য, তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে আমি সেটা বলতে চাই না, বিলো দ্য বেল্ট, মানে কার ঐরসে তার জন্ম হয়েছে সেটা নিয়ে নানান রকমের সন্দেহ প্রকাশ করে রিপোর্ট বেরিয়েছে। আমি একান্ত ব্যক্তিগত বিষয়, রুচি বিহরিত বিষয়, সে কারণে আমি সেখানে সে আলোচনায় যাব না। কিন্তু তার যে ধর্ম, মানে তিনি মুসলমান হয়েছেন না সনাতন ধর্মে রয়ে গেছেন, আর তার বিবাহটি কি জায়েজ বা না জায়েজ, এই বিষয়ে আমাদের যারা ইসলামিক জারিস্ট আছেন তারাই ভালো বলতে পারবে। আবার তিনি যে ভিডিও বার্তাটি প্রেরণ করেছেন জনসমক্ষে, সেখানে তিনি বারবার বলছেন, মিসকোট করছেন, যেখানে বরকতুল্লাহ ভুলু মহোদয় বলেছেন যে খ্রিস্টান অর্থোডক্স চার্চের অনুসারী ভেড়াকে বিয়ে করেছেন ধর্মান্তরিত হয়ে প্রফেসর ইউনূস। সেখানে আমাদের পিনাকি ভট্টাচার্য বারবার বলছেন যে প্রফেসর ইউনূস ক্যাথলিক হয়েছেন। এটা তো হতে পারে না। আপনি এক মিনিটে যে বিষয়টা কোট করছেন আপনার এই শোতে, সেখানেই আপনি আবার ডিস্টর্ট করছেন, which is really unfortunate। এবং তিনি কোন রোগে ভুগছেন সেটা নিয়ে এখন অনেকের প্রশ্ন মনে উদিত হতে পারে। এবং এই ভদ্রলোক কথা নেই বার্তা নেই আমাদের বাংলাদেশের যে কোনো লোককে ট্যাগ করার চেষ্টা করেন সবসময়। আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের আবুল কাসেম ফজলুল হক স্যার, বাংলা একাডেমির সভাপতি, তার পুত্র দীপানকে জবা করে হত্যা করা হয়েছে। এবং কেন? আপনার অভিজিতের আপনার গ্রন্থ প্রকাশের অপরাধে। আর অভিজিৎ এর হত্যাকাণ্ডের কথা তো আপনি নিশ্চয়ই জানেন। ইউএস স্টেট ডিপার্টমেন্ট 5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছে। এটা কিন্তু জাতীয় না আন্তর্জাতিক পরিসরের একটা বিষয়। সেই দীপানের সহোদরা আমাদের আবুল কাসেম ফজলুল হক স্যারের বিদুষী কন্যা প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন যখন নিয়োগ পেলেন প্রথম নারী উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এই পিনাকি ভট্টাচার্য তাকে ট্যাগ করার চেষ্টা করলেন। কবে কোথায় সাবেক আপনার সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির সঙ্গে একটা ছবি তুলেছিলেন, এইটা যোগ করে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন তিনি। পরবর্তীতে শেষ অবধি এই এক ধরনের কতিপয় ছাত্র ছাত্রীর আন্দোলনের মুখে সরকারও বিভ্রান্ত হয়ে আপনার সুচিতা শর্মিন সহ তার 2 সহকর্মী, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার বিএনপি সমর্থক, তাদের সহ সবাইকে পদচ্যুত করে আজকে আবার এক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। আপনার এই প্রথমবারের মতো বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কুয়েট বিশ্ববিদ্যালয়। সবকিছুর হোতা কিন্তু এই পিনাকি ভট্টাচার্য। তাই তো দেখছি আমরা, ট্যাগিং এ তিনি ওস্তাদ, রীতিমতো ব্ল্যাকমেইল করছেন, তারপরে একেবারে অসংস্কৃত ভাষায় মানুষকে কটাক্ষ করছেন। বগুড়ার ভাষা ভালো, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু জিনিসটা হচ্ছে তিনি সবসময় আঞ্চলিক ভাষায় ট্যাগিং এর চেষ্টা করছেন, আপনার এক ধরনের বুলিং এর চেষ্টা করছে, যেটি আসলে কোনোভাবেই একজন শিক্ষিত মানুষের শোভা পায় না। তিনি আপনার আমাদের বরকতুল্লাহ ভুলু মহোদয়কে যা তা অশ্রাব্য ভাষায় তিনি আক্রমণ করেছেন। মনে হয় যে আজিফ তার কোনো মারা ভাতে তিনি ছাই দিয়েছেন, অথবা জমি দখল করে নিয়েছেন, অথবা তার কন্যা অপহরণ করে নিয়ে গেছেন, ভাবটা এরকম আর কি। এখন সব বিষয়ে তাকে মাথা কামাতে হবে কেন? হুইজি, মানে আমি তো তাজ্জব হয়ে যাই, এরকম একটা লোক দেশের বাইরে বসে প্রতিদিন মানে যাকে তাকে যা তা ইচ্ছা তাই গালিগালাজ করছে। আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর আপনার ডিজিএফআই যে 14 তলা ভবন, সেটি কচু ক্ষেতে অবস্থিত ক্যান্টনমেন্টে।
সেই কচু ক্ষেত সম্পর্কে জাতা ভাষা মানে ইঙ্গিত করে ডিজিএফআই আপনার পিন্ডি চটকেছেন তিনি। আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জাতা ভাষায় তিনি গালিগালাজ করেছেন। আমাদের সশস্ত্র বাহিনীর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, এবং যার পদত্যাগ দাবি করেছে বিএনপি, সেই নিরাপত্তা উপদেষ্টা যার ঠিকানা কানেকটিকাটে, সেই ভদ্রলোককে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন যে কোনো মূল্যে। মানে হ্যাঁ স্যার, এটা জানি। উনি তো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন তার খুব প্রশংসা করেছেন যে আরে ভয়ঙ্কর রকমের, মানে মনে হয়েছে যে হি ইজ লাইক এ মেসায়া, এরকম মানে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। এখন খলিল সাহেব তো রক্ত মাংসের একজন মানুষ, তার তো ত্রুটি থাকতে পারে, তার সীমাবদ্ধতা থাকতে পারে। আপনার পিনাকি ভট্টাচার্য এতটা প্রেমে পড়ে গেলেন কেন? স্যার এখানে আরেকটা কথা একটু বলি স্যার। হ্যাঁ, এখন অনেকের বিরুদ্ধেই কথা বলছে, অনেকের দেশে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভাষা ইউজ করা, এটাকে আপনি কিভাবে দেখেন? এই যে যেভাবে ছড়িয়ে পড়ছে ভিডিওগুলো, দেশের ছেলে মেয়েরা মব ভায়োলেন্সে উৎসাহিত হচ্ছে, ভাঙচুরে উৎসাহিত হচ্ছে, জ্বালা পোড়া উৎসাহিত হচ্ছে, বাংলা ভাষা ধ্বংস হচ্ছে, এই বিষয়ের এই অশ্লীল ভাষা, অশোভন ভাষা আপনার কাছে কি মনে হচ্ছে? সোশ্যাল মিডিয়া এগুলো কি থাকা উচিত? ডেফিনেটলি না। আমি তো মনে করি তার যাবতীয় যা কিছু সৃষ্টি সবই কুৎসিতা জনিত অপজন, কুৎসিতা জনিত অপজন। তিনি আপনার পড়েছেন চিকিৎসা শাস্ত্র, আর সবার পিন্ডি চটকাচ্ছেন, মানে যাতে সবার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শরীরের মনের রুচির আপনার দুর্ভিক্ষ তৈরি হয়, সেই ব্যাপারে অনুঘটক হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। এখন তার আয়ের উৎস কি, এই কথাও কিন্তু উঠবে। আপনার এই যে তিনি কি আমার মতো আপনার মতো আপনার জনস্বার্থে কাজ করছেন? আমি যে শোগুলো করি একটার জন্য তো একটা ফুটো পয়সা নেই না, তিনি কার কাছ থেকে টাকা পয়সা নেন? আর তিনি তো প্রডিউস করছেন বিষয়গুলো, তার স্পন্সরকে এটা জাতি জানতে চায়। তিনি মিডিয়া থেকে নাকি অনেক ইনকাম, ওনার তো লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ, সো এবং এই কারণেই বোধহয় তিনি প্যারিস ছাড়তে চান না। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই আমাদের সবার জন্য একটা পীঠস্থান। আমি নিজেও বেশ কয়েকবার প্যারিসে গিয়েছি, এবং প্যারিসে আপনার আমাদের ফরাসি বিপ্লবের অন্যতম মহানায়ক চট্টগ্রামের সন্তান জমির, যিনি প্যারিসে গিয়ে থিত হয়েছেন জমর হিসেবে ফরাসি উচ্চারণে, এবং আপনার ভার্সাই প্যালেসে তিনি বেড়ে উঠেছেন। যেহেতু তাকে পর্তুগিজ এই দাস ব্যবসায়ীরা আটক করে চট্টগ্রাম থেকে মাদাগাস্কারে নিয়ে যায়, মাদাগাস্কারের দাস বাজারে তাকে বিক্রি করে দেয়, এবং তাকে ক্রয় করেন সম্রাট লুইয়ের কঙ্কুবায়, এবং তিনি তাকে পুত্র স্নেহে বড় করেন এই প্যালেসে, এবং পরিণত বয়সে তিনি আপনার এই ফরাসি বিপ্লবে নেতৃত্ব দেন। ওই দেশটা একটা সভ্য সুন্দর দেশ বলে আপনি বলছেন, সেই দেশ থেকে এই ধরনের শব্দ উচ্চারণ, শব্দ চয়ন দেশের মানুষের, যেহেতু উনি একজন চিকিৎসক, মানুষকে মানে মানুষ কিন্তু টেনশনে পড়ে যায়, এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমও হয়, এবং ছেলে মেয়েরা ছোট বড় প্রত্যেকে কিন্তু তার ভিডিও দেখে, এবং তারা এইসব বইয়ের ভাষা নয় যেগুলো, সেগুলো তারা শিখছেন। এটা হাতে আমাদের সুস্থ জাতি ছেলে মেয়েদের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন এসে যাচ্ছে। যেহেতু ওনার মিলিয়ন মিলিয়ন ভিউ, সেহেতু ওনাকে আরো একটু যদি শালীন ভাষায় কথা বলতে হয় সেটা তিনি বলবেন, আশা করি চেষ্টা করবেন। বাংলা ভাষার সুষ্ঠু এবং সুন্দর 52 সালে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সঠিক বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করি, আমাদেরও ভুল ভ্রান্তি অনেক আছে। আমি যে আলোচনাটা করলাম সেটা ডেফিনেটলি তাকে উত্তেজিত করবে, এতে কোনো সন্দেহ নাই। দেখা যাবে যে ঝট করে তিনি আবার একটা পর্ব হাজির করে ফেললেন আপনার এই চ্যানেল নিয়ে, আমাকে নিয়ে, কেন তাকে আমরা নিষেধগার করলাম। এখন তাকে তো বুঝতে হবে ভাই,
যে সবাই বিশুদ্ধ কিন্তু স্যার করা হয়নি, বিশুদ্ধ না, সবাই লেমরা হয়নি তো। না, কিন্তু বলতে পারেন মানে তিনি যেমন মানে যাকে তাকে যখন তখন মানে এক ধরনের জিম্মি করে রেখেছেন পুরো জাতিকে, যে যে কোনো সময় যে কারোর উপর তিনি হামলে পড়তে পারেন। তো সেই জন্য আমরা তাকে জানান দিতে চাই যে সবাইকে কিন্তু ট্রেন করা যায় না, সবাইকে ভয় দেখানো যায় না। আর ভয় পাওয়ার কি আছে? ওয়ান লাইফ টু লিভ।